আজকের গল্প এক কাপ চায়ে পাকা দেখা। কলমে শম্পা দত্ত। বিকেল 4:30 বাজে। মেঘলা আসতে সেই 5টা। চা খাবার বড্ড ইচ্ছা করছে সুচরিতার, কিন্তু একা একা চা খেতে ভালো লাগে না তার। মেঘলার দুষ্টু মিষ্টি গল্প শুনতে শুনতে আর নিজের সারাদিনের কাজের গল্প করতে করতে চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে। এখন সুচরিতা নিজের আশপাশের 10 দিক তাকিয়ে শুধু মেঘলাকেই দেখতে পায়। তার থেকে বয়সে অনেকটাই ছোট হলেও সে এখন তার মনের মানুষ। মেঘলা সুচরিতার বোনঝি। মা বাপ মরা ছোট্ট মেয়েটিকে মনের মতো করে মানুষ করতে গিয়ে তার নিজের আর সংসার করা হয়নি। ওম নমঃ শিবায় গানের ডোরবেলটা বেজে উঠতেই ওই বুঝি মেঘলা ফিরল। কিন্তু এরই মধ্যে সময় তো হয়নি। সুচরিতা দরজা খুলে দিতেই কয়েকটা বাড়ির আগের বাড়ির সর্বাণী দেবী নিজের মতো করে ঢুকেই, এই যে ভাই, তোমার সাথে এক কাপ চা খেতে এলাম। অনেক দিন হলো তোমার এ পাড়ায় এসেছো, আসবো আসবো করেও আশা হয়ে ওঠেনি। আমার ছেলে অংশুমান তো তোমার কাছেই পড়তে আসে। তোমার অনেক প্রশংসা শুনেছি ছেলের থেকে। ও আচ্ছা, আপনি বুঝি অংশুমানের মা? নমস্কার দিদি, আমি সুচরিতা। আমি কিন্তু তুমি করেই বলছি, কিছু মনে করলে না তো? আরে না না, আপনি তো আমার বড় দিদির মতো। তা ভাই, একদিকে দিদি বলেও ডাকছো, আবার আপনি আগেও করছো। হ্যাঁ মানে আপনি বসুন না। ওই দেখো আবার আপনি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো না দিদি, আমি চা নিয়ে আসছি। তার আগে একটু মিষ্টি জল। না ভাই, আজ মিষ্টি নয়, ওটা না হয় তোলা থাক, পরে একদিন হবে। আজ শুধু চা। চা খেতে খেতে সর্বাণী বলেন, তুমি সেদিন আমাদের বাড়ি গেছিলে আর আমি বাড়ি ছিলাম না বলেই আলাপ আপ্যায়ন কোনোটাই করা হয়নি, তাই চলে এলাম। হ্যাঁ, আসলে অংশুমানকে কয়েকটা নোটস দেওয়ার ছিল, তাই। বাড়িতে কেউ ছিল না, শুধু অতনুবাবু ছিলেন। ওনার হাতেই নোটসগুলো দিলাম। উনি অবশ্য আমায় চা অফার করেছিলেন। সুচরিতা মনে মনে সেই দিনের স্মৃতিটা ঝালিয়ে নিলেন। আনুমানিক বছর 45-এর ভদ্রলোক দরজা খুলে ভেতরে আসতে বলেই, আপনিই তো সুচরিতা দেবী, কলেজে পড়ান? আমাদের অংশু তো আপনার কাছেই পড়তে যায়। নমস্কার, আমি অতনু সান্যাল। নিশ্চয়ই কলেজ থেকে ফিরছেন? এক কাপ চা খেতে ইচ্ছে করছে। কোনো রকম উত্তরের প্রত্যাশা না করেই লাগাম ছাড়াভাবে এতগুলো প্রশ্ন করে গেলেন অতনুবাবু। আর তারপরেই, আপনি বসুন, আমি চা বানিয়ে আনছি। আরে না না, আপনি ব্যস্ত হবেন না, আমি নোটসগুলো দিয়েই চলে যাব। সুচরিতা দেবী, আমি কিন্তু চা মন্দ বানাই না, একবার খেয়েই দেখুন না। এটা আমার ঘর, আপনি বসুন প্লিজ। সুচরিতা দেখল ঘরের দেওয়ালগুলোতে ছবিতে ভর্তি, কোনোটা সম্পূর্ণ তো কোনোটা অসম্পূর্ণ। ভীষণ অগোছালো হয়ে আছে ঘরটা। চারদিকে কাগজের টুকরো পড়ে আছে, হয়তো কোনো ছবি ঠিক মতো হয়নি তাই মুচড়ে ফেলেছেন। অতনুবাবুর পরনের সাদা পাঞ্জাবিটা হরেক রঙের ছিটে ফোটায় রঞ্জিত হয়েছে। চারিদিকে কে যেন আবির ছড়িয়ে দিয়েছে। শিল্পী মানুষ বুঝি এমন অগোছালো হয়? কি জানি, হবে হয়তো। চোখে মুখে সরলতার ছাপ রয়েছে। এক হাতে চায়ের কাপ আর অন্য হাতে তুলি দিয়ে কী সব এঁকে চলেছেন, কিছুই বোঝা যায় না। তারই মাঝে সুচরিতার সঙ্গে আলাপ আলোচনাও করছেন। ভারী অদ্ভুত মানুষ। এক কাপ চা খেতে সেদিন কিভাবে যে 1 ঘন্টা কেটে গেছিল সুচরিতা আজও বুঝে উঠতে পারেনি। হঠাৎ সর্বাণী দেবী বলেন, আজ তোমায় একটা কথা বলবো বলে এসেছি, কিন্তু বাড়িতে আর কাউকে দেখছি না তো। তোমার বাবা মা? না গো দিদি, বাবা মা কেউ আর বেঁচে নেই। অনেক ছোটোবেলাতেই ওদের হারিয়েছি। দিদি জামাইবাবুই আমাকে মানুষ করেছিল।
হঠাৎ একটা দুর্ঘটনায় তারাও তাদের মেয়েকে আমার হাতে ছেড়ে দিয়ে চলে গেল। এখন আমার সবটুকু জুড়ে শুধু ওই মেয়েটা। হ্যাঁ, আমার বোনঝি আমার সঙ্গেই থাকে। নাচের ক্লাসে গেছে, চলে আসবে এক্ষুনি। না গো ভাই, তোমার বোনঝি 7টার আগে বাড়ি ফিরতে পারবে বলে তো মনে হয় না। হঠাৎ কথা কেন বললে বুঝলাম না তো। আসলে আমার ছেলের পকেটে 2টো সিনেমা টিকিট দেখলাম কি না, তাই। তা প্যাকেট ভর্তি পপকর্ন হাতে নিয়ে একা বসে সিনেমা দেখবে বলে তো আর 2টো টিকিট কাটেনি ভাই। তাছাড়া তোমার বোনঝি যে ইদানিং আমার ছেলের বাইকে করে সারা পাড়া দাপিয়ে বেড়াচ্ছে, সে খবর বুঝি রাখা হয় না? সুচরিতা বেশ অস্বস্তি বোধ করল। সত্যিই তো, সেদিন মেঘলার খাতার মধ্যে অংশুমানের ছবি দেখেছিল সে। ভেবেছিল মেঘলার সঙ্গে কথা বলবে এই ব্যাপারে, কিন্তু তার আগেই সর্বাণী দেবী এসে পড়লেন। সুচরিতা কিছু বলার আগেই, যে যাই হোক, মেঘলাকে আমার খুব পছন্দ। ভারী মিষ্টি মেয়ে, আমার অংশুর সাথে মানাবেও বেশ। সুচরিতার বুকের থেকে অস্বস্তি নামের পাথরটা নেমে গেল। যা ভয় পেয়েছিল, কি জানি কি বলতে কি বলবে আবার। এখন স্বস্তি ফিরে পেতেই বুঝেছি। ওদের ব্যাপারে কথা বলতেই এসেছো, তাই না দিদি? না গো ভাই, আজ শুধু তোমার কথা জানতে এসেছি। আমার আবার কি কথা দিদি? আচ্ছা, তুমি এতদিন বিয়ে করনি কেন ভাই? বোনঝিকে মানুষ করতে করতে নিজের কথা বুঝি ভাবার সময় হয়নি? নাকি বোনঝির বিয়ের পর একবেলা রান্না করে একবেলা উপোস করে তার সুখের দিন গুনবে সেই ভেবে? সুচরিতা ভাবুক হয়ে ওঠে। সত্যিই তো, মেঘলাকে নিয়ে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে নিজের উঠতি বয়সটা কখন যে পড়ন্ত বেলায় এসে ঠেকল খেয়াল করা হয়নি। কাউকে মনের কোণায় জায়গা দিয়ে দুর্বল হয়ে পড়ার মতো সময়ও যে তার ছিল না। কি হলো ভাই, চুপ করে গেলে? এখন তো সময় আছে, ভেবে দেখো না একবার। সুচরিতা কিঞ্চিত লাজুক সুরে, কি যে বলো না দিদি, এই বয়সে বিয়ে? হাসালে আমায়। রাখো তো ভাই বয়সের কথা, 40-42 কি আর এমন বয়স? এসো না ভাই, আমার ঠাকুরপোটিকে আপন করে নাও। অতনু আমার নিজের ঠাকুরপো বলে বলছি না, ও বড় ভালো মানুষ। এতদিন আমরা ওকে বিয়েতে রাজি করাতে পারিনি। নিজের মতো করে থাকতেই ভালোবাসে, সংসারের জটিলতা সে বোঝে না, ছবি এঁকেই বেঁচে আছে। তবে সেদিন ঠাকুরপোর ঘরে পর্দার আড়ালে তোমার আস্ত একখানা ছবি আমি প্রথম আবিষ্কার করলাম। বোধহয় সেদিন তোমার সঙ্গে 1 কাপ চা খেতে খেতে ওই ছবিখানা সৃষ্টি করেছিল। নিচে লেখা সুচরিতা, তারপর সেটি কেটে দিয়ে তার নিচে ছোট করে সু। ও যে নিজের আঁকার মধ্যেই তোমাকে আপন করে নিয়েছে। আসার সময় ঠাকুরপোকে কথা দিয়ে এসেছি, এখন তুমি ভরসা। এমা, ছি ছি, তোমাদের বাড়ির সকলে কি ভাববে বলো তো? তাছাড়া মেঘলা কি মনে করবে কি জানি। শোনো, আমার বাড়িতে আমার কথাই শেষ কথা। তবে আসার আগে কর্তার সঙ্গে কথা বলে এসেছি, উনি ভীষণ খুশি। আর মেঘলার সঙ্গে আমার কথা হয়েছে, সে নিজেই বলেছে মাসি বিয়ে না করলে সে বিয়ে করবে না। তবেই বলো, তোমার জন্য কি ওরা সারা জীবন পাড়ার মাঠে আর সিনেমা হলে লুকিয়ে প্রেম করে বেড়াবে নাকি? সুচরিতা লজ্জা পেয়ে বলে, মেঘলা যখন রাজি, তখন তুমি যা ভালো বোঝো তাই করো দিদি। তবে ওই কথাই রইল, সামনে ভালো দিন দেখে তোমায় আমি বরণ করে ঘরে তুলব। আজ 1 কাপ চায়ে পাকা দেখাটা সেরে গেলাম। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।